এই গল্পের নায়ক একদম সাধারণ চেহারার এক মানুষ, ভাস্কর কুমার। কিন্তু তার চেহারা দেখে ভুল করবেন না, ভেতরে লুকিয়েছিল এমন এক তীক্ষ্ণ মস্তিষ্ক যে শুধু সঠিক সময়ের অপেক্ষায় ছিল। সামান্য বেতনে চলা এই ব্যাংক কর্মচারী জীবনে টাকার অভাব তার পরিবার আর আত্মসম্মান দুটোই ভেঙে চুরমার করে দিয়েছিল। কিন্তু একদিন ব্যাংকের লুকোনো এক গোলমাল তার চোখে পড়ে। এটা কোনো ছোটোখাটো ফাঁকফোকর ছিল না, এমন এক সুযোগ যা সাধারণ মানুষকেও কোটিপতি বানিয়ে দিতে পারে। মাত্র 2 বছর আর তার অ্যাকাউন্টে জমা হয়ে গেল 100 কোটি টাকা। কিন্তু কিভাবে? এই রহস্যটাই খুলে বলার জন্য আজ আমি যে সিনেমার গল্প নিয়ে এসেছি তার নাম লাকি ভাস্কর। তবে চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম আর আপনারা দেখছেন নো দি স্টোরি। কাহিনীর শুরু হয় বম্বে শহর থেকে, যখন এক সিবিআই টিম সোজা ভাস্করের বাড়িতে হানা দেয়। অফিসার লক্ষণের সন্দেহ ভাস্কর ব্যাংকের রেকর্ডে কারচুপি করেছে। একজন কর্মচারী যার বেতন মাত্র 36,000 টাকা, তার অ্যাকাউন্টে 100 কোটি টাকা কি করে আসে? এটা দেখে লক্ষণ এক্কেবারে হতবাক হয়ে যায়। আর তখনই ভাস্কর গত কয়েক বছরের ঘটনা বলতে শুরু করে। ভাস্করের সংসার চালানোর মতো বেতন কম, তার ওপরে ধার দেনা করা লোকের লাইন লেগেই থাকে। বাড়িতে অসুস্থ বাবা, লেখাপড়া করে এমন ভাই বোন, আর এক স্ত্রী যে নিজে না খেয়েও পরিবারকে আগলে রাখে। কোনো অনুষ্ঠানে দামি উপহার দিতে পারে না, শ্বশুরবাড়ির লোকেরা তাকে অতিথি নয় বোঝা বলে ভাবত। তবুও ভাস্করের মনে একটাই আশা ছিল, প্রমোশন। ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিটায়ার করতে যাচ্ছিল, আর ভাস্করের ধারণা ছিল এই পদটা তার জীবন বদলে দেবে। তার বন্ধু সাম্বা, যে ব্যাংকে পিয়ন ছিল, সবসময় তার ডান হাত ছিল। একদিন এক লোক অ্যান্টনি ব্যাংকে ঋণ নিতে আসে। নিয়ম অনুযায়ী তার লোন পাওয়ার কোনো উপায় নেই, তাই ভাস্কর প্রথমেই না করে দেয়। কিন্তু অ্যান্টনি আবার ফিরে এলে জানা যায় সে বাইরে থেকে ইলেকট্রনিক্স আমদানি করে। কাস্টমস অফিসার তাকে মাল ছাড়ানোর জন্য 2 লাখ টাকা ঘুষ চেয়েছে। অ্যান্টনির কথায় যদি 2 লাখ পাওয়া যায় তাহলে পরের দিনই মুনাফায় মাল বেচে লোন শোধ করবে, উপরন্তু ভালো সুদও দেবে। এটা শুনে ভাস্করের মাথায় নতুন একটা ভাবনা আসে। 2 দিনের জন্য টাকা, ভালো রিটার্ন, আর কোনো ঝুঁকি নেই। কিন্তু এমন সময় ভাস্করের ওপর ঝাঁপিয়ে পড়ে সুদখোর প্যাটেল, তাকে অপমান করে টাকা চাইতে থাকে। এই জায়গা থেকেই ভাস্করের জীবন ঘুরে যায়। গলির মাঝে সবার সামনে প্যাটেল তাকে অপমান করে বলে, এই মুহূর্তে আমার টাকা দাও। শুধু অপমান করেও তার মন ভরে না, তার চোখ পড়ে ভাস্করের শেষ সম্পদ, তার স্কুটারের ওপর। এক ঝটকায় সে স্কুটারটা কেড়ে নেয়। সবাই শুধু তাকিয়ে মজা নিচ্ছিল। স্কুটার গেল, সম্মান গেল, এখন অফিসে যাওয়ার ভাড়া পর্যন্ত নেই। তাই ভাস্কর দৌড়ে ব্যাংকে পৌঁছয়। কিন্তু ভাগ্য তখনও তার সঙ্গে যুদ্ধ করছিল। অফিসে ঢুকতেই তার মন ভেঙে যায়। যে প্রমোশনের জন্য সে এত বছর অপেক্ষা করছিল, সেই পদটা অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে। ভাস্করের পরিশ্রম, বিশ্বাস, আশা এক মুহূর্তে চূর্ণ হয়ে গেল। রাগ আর কষ্টে সে সোজা রিজিওনাল ম্যানেজার হিমাংশুর কেবিনে ঢুকে যায়। স্যার, আপনি আমাকে কথা দিয়েছিলেন, আপনি মিথ্যে বলেছেন। হিমাংশুর রাগ উঠে যায় মাথায়। সে সঙ্গে সঙ্গে জেনারেল ম্যানেজারকে ফোন করে ভাস্করের নামে অভিযোগ করতে যায়। তখন ভাস্করের বুঝতে বাকি থাকে না, চাকরি চলে গেলে তার পরিবার সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। তার গলা শুকিয়ে যায় আর সে ক্ষমা চাইতে থাকে। অফিসের সবাই স্তব্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত হিমাংশু নরম হয়, ফোন কেটে দেয়, আর ভাস্কর বেঁচে যায়। সন্ধ্যায় ভাস্কর আর সাম্বা একটা ছোট হোটেলে চা খাচ্ছিল। ঠিক তখনই অ্যান্টনি আবার ফিরে আসে। সাম্বা তাকে তাড়াতে চাইছিল, কিন্তু ভাস্কর তাকে বসতে ইশারা করে। ভাস্কর জিজ্ঞেস করে, যদি আমি তোমাকে 2 লাখ দিই, তুমি কি সত্যি সেটা ডাবল করে আনতে পারবে? অ্যান্টনির মুখে আশার আলো দেখা যায়। সে বলে, কালকের মধ্যেই 4 লাখ বানিয়ে এনে দেবো। ব্যাস, ভাস্কর ব্যাগ খোলে। কোনো বাড়াবাড়ি নয়, কোনো দ্বিধা নয়, পুরো 2 লাখ টাকা অ্যান্টনির হাতে দিয়ে দেয়। ভাস্কর তার নিয়মটা পরিষ্কার করে দেয়, যা লাভ হবে 10% আমার, 10% সাম্বার। ডিল পাকা হয়ে যায়। তখন সাম্বা জিজ্ঞেস করে, এই 2 লাখ কোথা থেকে এলো? প্রথমবার ভাস্কর তার গোপন কথা জানায়। সে ক্যাশ কাউন্টার থেকে 2 লাখ টাকা তুলে নিয়েছে। আজ শুক্রবার, 2 দিন অডিট হয় না। 2 দিনের মধ্যে টাকা ফিরে এলে কেউ কিছু টেরই পাবে না।
সাম্বার গলা শুকিয়ে যায়। পাগল নাকি, জেলে যাবে তুমি? কিন্তু ভাস্কর বলে, আমার হারানোর মতো আর কি বা আছে। অ্যান্টনি রওনা হয় মাল ছাড়াতে। 1-2 ঘন্টায় ফেরার কথা, কিন্তু 3-4 ঘন্টা কেটে যায়। না অ্যান্টনি না সাম্বা। ভাস্করের মাথায় একটাই চিন্তা ঘুরতে থাকে, ওরা কি পালিয়ে গেল? আমার টাকা, আমার চাকরি, আমার পরিবার। ভয় তার মাথা ঘুরতে থাকে। তারপর দরজা খোলে। সবার আগে সাম্বাকে দেখা যায়, চিন্তায় ভরা। ভাস্করের মনে হলো সব শেষ। তারপর পেছন থেকে অ্যান্টনি আসে। তার হাতে থাকে টাকা, পুরো 2 লাখের উপার্জন। সাম্বা আর ভাস্করের ভাগে আসে 20,000 টাকা করে। ভাস্কর অ্যান্টনিকে জড়িয়ে ধরে। এই মুহূর্ত থেকেই অ্যান্টনি তার জীবনে বন্ধুর মতো জায়গা পেয়ে যায়। লাভের টাকা দিয়ে ভাস্কর প্রথমেই প্যাটেলের ঋণ শোধ করে, স্কুটারও ফিরে পায়। বাড়ি গেলে তার স্ত্রী সুমতি অবাক হয়ে যায়। এসব কিভাবে? ভাস্কর একটা মিথ্যে বলে, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ শুরু করেছি। সুমতি সরল মন তা বিশ্বাস করে নেয়। এরপর থেকেই জীবনের চাকা ঘুরতে থাকে। প্রথমবার তার পরিবার বাঁচতে শেখে। ভাস্কর তার ছেলে কার্তিকের জন্মদিনে বড় পার্টির আয়োজন করে। যারা একসময় তাকে নিয়ে হাসাহাসি করত, আজ তারাই প্রশংসা করছে। কার্তিক কাঁদতে কাঁদতে বলে, বাবা, আজ সবাই আমাকে সম্মান দিচ্ছিল, আগে তো আমাকে গরিব বলে ডাকতো। ভাস্করের চোখ ভিজে ওঠে। অ্যান্টনি আবার বলে, আমার কাছে শেষ একটা ডিল আছে। 3টে ইম্পোর্টেড গাড়ি বিক্রি করলে টাকা 6 গুণ হয়ে যাবে। শুধু 10 লাখ টাকা লাগবে। 10 লাখ! ভাস্করের গলা শুকিয়ে যায়। এতদিন 2-3 লাখে ঝুঁকি নিয়েছে, কিন্তু 10 লাখ! প্রথমে ভাস্কর না বলে দেয়, কিন্তু শেষে ফোন তুলে বলে, অ্যান্টনি, আমি রাজি। ভাস্কর 10 লাখ তুলতে যায়, কিন্তু ভল্ট ম্যানেজার নারায়ণ আজ অফিস থেকে যাচ্ছেনই না। ও থাকলে পুরো প্ল্যান শেষ। ভাস্কর মাথা খাটায়। সাম্বাকে বলে, বাইরে থেকে নারায়ণকে ফোন করো, কথা বলে ব্যস্ত রাখো। নারায়ণ ফোনে ব্যস্ত হতেই ভাস্কর দ্রুত পুরো টাকাটা ব্রিফকেসে ভরে নেয়। কিন্তু এবার অন্য একটা সমস্যা শুরু হলো। যে ডিলারের কাছে তারা সেই 3টে গাড়ি বিক্রি করতে চেয়েছিল, পুলিশ তাকে স্মাগলিং কেসে ধরেছে। মানে এখন গাড়িগুলো আর বিক্রি হবে না, প্রফিট শূন্য। আর ব্যাংকে ফেরত দেওয়ার জন্য যে 10 লাখ টাকা লুকিয়ে বের করা হয়েছিল, সেটা এখন নেই। সাম্বার আগে ফেটে পড়ে, অ্যান্টনিকে ধরে ঝামেলা করে। অ্যান্টনির অবস্থাও খুব খারাপ, আর ভাস্করের মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ে। অ্যান্টনির মুখে টেনশন স্পষ্ট ছিল, কিন্তু ভাস্কর তার চোখের দিকে তাকিয়ে শান্তভাবে বলল, প্রফিট আমরা একসাথে ভাগ করেছি, তাহলে লোকসানও একসাথে সামলানো আমাদের দায়িত্ব। ডিল ফেল হয়েছে, কোনো সমস্যা নেই, গাড়ি তো আছে, চলো এগুলো অন্য কোনো ডিলারের কাছে বেচে দেব। অ্যান্টনি অবাক হয়ে গেল, কিন্তু ধীরে ধীরে বলল, একজন ডিলার আছে, কিন্তু সে গোয়ার পাশে থাকে, গাড়ি পৌঁছানো খুব ঝামেলা হবে। ভাস্কর সঙ্গে সঙ্গে বলল, ডিলার আছে মানে কাজ হয়ে গেছে, এখন দেখো কিভাবে আমি গাড়িগুলো পৌঁছে দিই। পরদিন সকালেই ভাস্কর 3টে ইম্পোর্টেড গাড়িতে সরকারি নাম্বার প্লেট লাগিয়ে সোজা গোয়ার হাইওয়ের পথে বেরিয়ে পড়ল। ভাবনা ছিল সরকারি গাড়ি ভেবে কেউ ঝামেলা করবে না, কিন্তু ভাগ্যে ছিল অন্য কিছু। একটা চেকপোস্টে পুলিশ গাড়ি থামায়। ডকুমেন্ট চেকিং শুরু হয়। লাইসেন্স, পারমিট, কাগজপত্র সব কিছু চাই। ভাস্করের মুখের রং এক মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু তারপরই সে তার খেলা শুরু করলো। এমন এক খেলা যাতে পুলিশেরই নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। গাড়ি থেকে নেমে এলো এক লোক। তাকে দেখে মনে হয় সে বড়সড় কোনো ভিআইপি মন্ত্রী। আর সে চিৎকার করে উঠল, কার সাহস হলো আমাদের গাড়ি থামানোর? পুলিশ হতবাক, তাদের বোঝার উপায় নেই যে কি করবে। কিন্তু আসল টুইস্ট হলো, ওই মন্ত্রী আদৌ আসল কোনো মন্ত্রী নয়। ভাস্কর রাস্তার কিছু ভিখারিকে ভিআইপি সাজিয়ে গাড়িতে বসিয়ে এনেছিল, আর পুলিশকে একদম বোকা বানিয়ে দিল। এরপর এক বার ডান্সারকে পরিচয় করিয়ে দিল, এ হলো সঞ্জয় দত্তের পরের ছবির হিরোইন। চেকপোস্ট একের পর এক খুলে যেতে লাগলো। শেষ পর্যন্ত গোয়ায় পৌঁছে 3টে গাড়ি বিক্রি হয়ে গেল। এরপর ভাস্কর নিজে অ্যান্টনিকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিল। সেদিন অ্যান্টনি আমেরিকা যাচ্ছিল। যাওয়ার আগে সে ভাস্করকে হাত ধরে বলল, ওখানে গিয়ে আমি একটা হোটেল খুলব, কখনো যদি বিপদে পড়ো মনে রেখো অ্যান্টনি কখনো না বলবে না। ভাস্করের চোখে জল চলে এলো, তুমি আমার ভাগ্য বদলে দিয়েছো বন্ধু, তোমাকে কি করে ভুলবো। অ্যান্টনি চলে গেল। এবার ভাস্করের নতুন মিশন, ব্যাংকের টাকা লুকিয়ে লুকিয়ে ফেরত দেওয়া। ভাস্কর ব্যাংকে পৌঁছলো, কিন্তু দেখলো পুরো ব্যাংক পুলিশ ঘিরে রেখেছে। তার বুকে ভয় ধরে গেল। ভেতরে গিয়ে দেখে পুলিশ ভাস্করের জন্য নয়, হিমাংশুকে গ্রেফতার করতে এসেছে। হিমাংশু, যে ঘুষ নিয়ে মানুষকে চাকরি দিত, যে ভাস্করের প্রাপ্য প্রমোশন মেরে অন্যকে দিয়ে দিয়েছিল। ভাস্কর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, কিন্তু বিপদ এখানেই শেষ নয়। ভল্ট ম্যানেজার নারায়ণ তাকে ভল্টে ডাকলো।
ভাস্কর 40 লাখ বের করলো, কিন্তু রেজিস্টারে 50 লাখ এন্ট্রি লিখলো যাতে আগের গরমিলটা ঢেকে যায়। ঠিক তখনই রুমে ঢুকে পড়লেন জেনারেল ম্যানেজার বিনোদ ভোসলে। তিনি সোজা প্রশ্ন করলেন, সুটকেসে কি আছে ভাস্কর? ভাস্করের গলা শুকিয়ে গেল। জেনারেল ম্যানেজার বললেন, সুটকেস খুলে দেখাও। ধীরে ধীরে ভাস্কর সুটকেস খুলল, আর ভেতর থেকে বেরিয়ে এলো শুধু কাপড়, কারণ 5 মিনিট আগেই সে টাকা গায়েব করে ফেলেছিল। একবার আবার মৃত্যুর মুখ থেকে সে ফিরে এলো। এদিকে সাম্বা চাকরি ছেড়ে দিয়ে ব্যবসায় নেমে পড়েছে। ভাস্কর তার সব সঞ্চয় 6 লাখ টাকা বিভিন্ন কাজে লাগিয়ে রেখেছিল, কিন্তু ঠিক তখনই তার ভাই বিদেশের এক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেল। পুরো 6 লাখ সেখানেই খরচ হয়ে গেল। ভাস্কর ভাবল, ভাগ্য তাকে আবার শূন্যে নামিয়ে এনেছে। পরের দিন সকালে অফিসের চেয়ারম্যান তাকে ডেকে নিল এবং সরাসরি ঘোষণা করলো, ভাস্কর, আজ থেকে তুমি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। বেতন 6,000 থেকে সরাসরি 19,000, সাথে একটি নতুন মারুতি 800 গাড়ি। ভাস্কর বাড়ি ফিরতেই সুমতি খুশিতে কেঁদে ফেলল, কিন্তু আসল গল্প শুরু হয় এখান থেকেই। ভাস্করকে বদলি করা হলো বোম্বের ব্রাঞ্চে। সেখানে সে মুখোমুখি হলো হর্ষদ মেহতার ফিনান্সিয়াল ফ্রডের সঙ্গে। যখন ভাস্কর জানতে পারল যে তার কাছে থাকা 25 লাখ টাকা পুরোপুরি বেআইনি ব্ল্যাক মানি, তখন তার সামনে সবচেয়ে বড় প্রশ্ন ছিল এটাকে কিভাবে সাদা করবে। এই দুশ্চিন্তার মধ্যেই তার দেখা হয় আনোয়ার নামের এক ছেলের সঙ্গে, যে মানি লন্ডারিংয়ের একজন ওস্তাদ। ভাস্কর তাকে জিজ্ঞেস করলো কিভাবে এই টাকা সাদা করা যায়। আনোয়ার এক নতুন উপায় জানালো, লটারি জিতলে এক লিগ্যাল এক্সকিউজ হয়ে যাবে, হেডলাইন বেরিয়ে আসবে, ভাস্কর ওন 25 লাখ। তখন তোমার টাকা পুরো হোয়াইট মানি হয়ে যাবে, শুধু 4% কমিশন দিতে হবে। ভাস্কর রাজি হয়ে গেল। পরিকল্পনা মতোই খবরের কাগজে বেরোলো, ভাস্কর ওন 25 লাখ ইন স্টেট লটারি। টাকা সাদা হলো ঠিকই, কিন্তু এখন সেটাকে বাড়াতে হবে। এখন ভাস্কর যোগাযোগ করলো হর্ষদ মেহতার লোক সুরজের সঙ্গে। সুরজ বলল, মার্কেট বন্ধ হওয়ার আগে একটা স্পেশাল কোম্পানির যতগুলো শেয়ার পারো কিনে নাও। ভাস্কর ছুটে গিয়ে 17 লাখ টাকার শেয়ার কিনে ফেললো। কয়েক সপ্তাহ পর সুরজ আবার ফোন করলো, মার্কেট বন্ধ হওয়ার আগে সব শেয়ার বেচে দিও। ভাস্কর দৌড়ে ব্রোকারের অফিসে গিয়ে সময় মতো শেয়ার বিক্রি করে দেয়। মাত্র 4 সপ্তাহে তার 17 লাখ বেড়ে হয়ে যায় 70 লাখ। সিবিআই অফিসার হতবাক। ভাস্করের জীবন যেন রকেটের মতো ওপরে উঠছিল। ভাস্করের বোনের বিয়ে ঠিক হয়েছে। সে চায় বিয়েটা খুব ভালোভাবে হোক। জুয়েলারির দোকানে গেলে তাকে সাধারণ গ্রাহকের মতোই দেখা হয়। জল পর্যন্ত নিজে গিয়ে খেতে হলো তাকে, কিন্তু দেখলো এক লোক স্যুট পরে বড় গাড়ি থেকে নামতেই সবাই তাকে রাজকীয় সম্মান দিচ্ছে। ভাস্কর বুঝলো ইজ্জত পকেট থেকে নয়, টাকা থেকে আসে। সে ব্যাংক থেকে 70 লাখ তুলে নিয়ে এক বড় ফ্যাশন স্টোরে গিয়ে টাকার ব্যাগ দেখালো। সবাই চুপ। সে বোন আর স্ত্রীকে বলল, যা ইচ্ছে কিনে নাও। এরপর 17 লাখ টাকার একটি দামি গাড়ি কিনলো। সেই গাড়ি নিয়ে আগের জুয়েলারি দোকানে গেলে সেলসম্যান হতবাক হয়ে যায়। কিন্তু প্রতিদিন লটারি দেখিয়ে কালো টাকা সাদা করা যেত না। আনোয়ার আর এক নতুন জোগাড় শেখালো। বিদেশি কোম্পানির এজেন্টদের ক্যাশ দেওয়া হয়, তারা টাকা সাদা করে পাঠিয়ে দেয়। তোমার শুধু একটা লিমিটেড কোম্পানি থাকতে হবে। ভাস্কর তৎক্ষণাৎ তার স্ত্রীর নামে আচার ব্যবসা খুলে ফেলল। স্ত্রী ভাবল তাদের আচার দুবাই সিঙ্গাপুর পর্যন্ত জনপ্রিয় হয়েছে, তাই এত বড় বড় অর্ডার আসছে। কিন্তু ভাস্করের বাবা প্রহ্লাদ কুমার, একজন বুদ্ধিমান চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সব বুঝে গেলেন। ধীরে ধীরে টাকার নেশা ভাস্করের মাথায় চড়ে গেল। সে আর আগের মতো সরল ভাস্কর নেই, অহংকারে ভরা এক নতুন মানুষে পরিণত হলো। একদিন প্যাটেল তার গাড়ির সাথে ধাক্কা লাগিয়ে ফেলে, আর ভাস্কর রাগের মাথায় তার স্কুটারটা ভেঙে চুরমার করে দেয়। তার স্ত্রী বলে, টাকার অহংকার তোমাকে নষ্ট করে দিয়েছে। কিন্তু ভাস্কর উত্তর দেয়, আই অ্যাম নট আ ব্যাড গাই, আই অ্যাম জাস্ট রিচ। আর ধনী মানুষদের অ্যাটিটিউড এমনই হয়। একদিন অন্য একটা ব্যাংকের ম্যানেজার ভাস্করের সাথে দেখা করতে আসে। ভাস্কর জানায় যে হর্ষদের অনেকগুলো বড় অঙ্কের ব্যাংক রিসিট পেন্ডিং অবস্থায় রেখে দিয়েছে। ম্যানেজার রিসিটগুলো দেখতেই হতবাক হয়ে যায়। সে বলে, আমি তো জীবনে এত বড় অঙ্কের ব্যাংক রিসিট কখনো অনুমোদন করিনি। হর্ষদ আসলে ব্যাংকের লেটারহেড, সিল আর সিগনেচার সব নকল ব্যবহার করে কোটি কোটি টাকা তুলে নিয়েছিল। ভাস্করের পায়ের নিচের মাটি সরে যায়। এখন সে বোঝে, এক নয় বহু ব্যাংক থেকে টাকা তোলা হয়েছে। এ খবর বাইরে গেলে দেশের অর্থনীতি ধসে পড়বে, শেয়ার মার্কেট ভেঙে পড়বে, আর ভাস্কর নিজেও জেলে যাবে। ম্যানেজার তাকে সতর্ক করে বলে, আর কোনো ব্যাংক রিসিট অনুমোদন করো না, না হলে সর্বনাশ হবে। ফিরে যাওয়ার পথে ম্যানেজার সেখানেই হার্ট অ্যাটাকে মারা যান। এবার ভাস্কর বুঝতে পারে বড় বড় লোকেদের
খেলায় সে ছিল শুধুই একটা মোহরা। তার ব্যাংক কোটি কোটি টাকার ক্ষতিতে ডুবে গেছে, তবুও সে কাউকে কিছু বলতে পারছে না। তার বাবা প্রহ্লাদ কুমার তাকে বলেন, এক সময় টাকার প্রয়োজন ছিল, ঠিক আছে, কিন্তু এখন এটা তোমার নেশা হয়ে গেছে। জুয়া যতই ভালো খেলো, কিন্তু কখন থামতে হবে সেটা জানাই হলো আসল জেতা। ভাস্কর কথাটা বুঝতে পারে। সে ঠিক করে সে প্রথমে তার নিজের করা পাপের ভার কিছুটা কমাবে। ভাইকে আমেরিকায় একটি বাড়ি দেয়, বোনকে একটি ফ্ল্যাট উপহার দেয়, শ্যালকের ব্যবসায় টাকা বিনিয়োগ করে, আর সবচেয়ে জরুরি, সে সব অবৈধ ব্যাংক রিসিট অনুমোদন করা বন্ধ করে দেয়। ম্যানেজমেন্ট অনুরোধ করলেও ভাস্কর বলে, হর্ষদ যদি বাকি 100 কোটি টাকা ফেরত দেয় তবেই আমি সাইন করব, না হলে আমি রিজাইন করছি। সে সঙ্গে সঙ্গে পদত্যাগ করে দেয়। এরপর সিবিআই অফিসার তাকে জানায়, প্রমাণ নেই, কিন্তু আমরা খালি হাতে ফিরতে পারি না। ব্যাংকের চেয়ারম্যান রাজবীর তোমার বিরুদ্ধে আমাদের পাঠিয়েছে। ভাস্করের মাথায় যেন বাজ পড়ে। ব্যাংকের চেয়ারম্যান নিজেই পুরো কেলেঙ্কারির অংশ ছিল, আর ভাস্করকে শুধু বলির পাঁঠা বানানো হয়েছিল। চেয়ারম্যান বলে, তুমি আমাদের বিরুদ্ধে আরবিআইতে অভিযোগ করে আমাদের সঙ্গে শত্রুতা করেছো। এখন হয় আমরা তোমার ব্যাংক অ্যাকাউন্ট ব্লক করে তোমাকে জেলে পাঠিয়ে দেব, আর নয়তো তুমি হর্ষদের 100 কোটি টাকা শোধ করে দেবে। ভাস্কর মুহূর্তের জন্য ভেঙে পড়ে, কিন্তু বাধ্য হয়ে 100 কোটি টাকার চেক লিখে দেয়। চেক ব্যাংকে পৌঁছানোর পর দেখা যায় ভাস্করের অ্যাকাউন্টে একটি টাকাও নেই। জানা যায় 10 দিন আগে ভাস্কর অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে সব টাকা তুলে ফেলেছিল। সে অ্যান্টনিকে ফোন করে পুরো টাকা আমেরিকায় একটি হোটেল কেনার জন্য বিনিয়োগ করে দেয়। ভাস্কর পুরো পরিবার নিয়ে আমেরিকায় শিফট হয়ে যায়, আর ভারতে সব ঘুষখোর ব্যাংক অফিসারদের পুলিশ গ্রেফতার করে। চেয়ারম্যান শেষে শুধু একটাই কথা বলতে পারে, ভাস্কর, ইউ প্লেড ওয়েল, এবং এর সাথেই এই গল্প এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এরকমই আরও সিনেমার গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নো দি স্টোরি বেঙ্গলিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প শোনাতে উৎসাহ দেয়। দেখা হবে পরের ভিডিওতে আরও এক মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।